প্রিন্সেপ ঘাটে নৌকায় ধর্ষণের পর ব্ল্যাকমেল। তরুণীর অভিযোগে শেষমেশ গ্রেফতার অভিযুক্ত। জুলাই থেকে গা ঢাকার পর নেতাজি নগর থানার জালে সোশ্যাল মিডিয়ায় আলাপের পর মার্চে দেখা করেন দুজন। প্রিন্সেপ ঘাটে গিয়ে নৌকায় ওঠেন তরুণী। গঙ্গার উপর নৌকাতেই তরুণীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষণের পর ব্ল্যাকমেল, হুমকি। জুলাইয়ে নেতাজি নগর থানায় অভিযোগ তরুণীর। কথা বলবো, অমিত সরকার প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, এই যুবকের কি পরিচয়? দেখো, দীপনারায়ণ ভট্টাচার্য বলে যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের অভিযোগ রয়েছে এবং একই সঙ্গে ব্ল্যাকমেল করে দফায় দফায় টাকা নেওয়া হয়েছে তরুণীর কাছ থেকে বা যুবতীর কাছ থেকে, এমনটা অভিযোগ। এবং আজকে তাকে আলিপুর আদালতে পেশ করা হলে সেপ্টেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিচ্ছে। অভিযোগ কি বা তরুণী কেন জুলাই মাসে কি অভিযোগ করলে নেতাজি নগর থানায় গিয়ে? অভিযোগ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দীপনারায়ণের সঙ্গে পরিচয় হয়েছে নেতাজি নগর থানা এলাকারই এক বাসিন্দা বা তরুণী। তার সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়া, তারপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং মেসেঞ্জারে প্রথমে তাদের মধ্যে টেক্সট মেসেজ চালাচালি হতো বা কনভারসেশন হতো। পরবর্তী সময় ফোনে তারা কথা বলতেন। তারপরে মার্চ মাসে তারা দেখা করার সিদ্ধান্ত নেন এবং তারা প্রথম দেখা করতে যান প্রিন্সেপ ঘাটে যাওয়ার পর ওই তরুণীকে সেখানে গঙ্গায় নৌকোতে নিয়ে যাওয়া হয় এবং সেই নৌকোতে তাকে ধর্ষণ করা হয়েছে এমনই অভিযোগ। এবং ধর্ষণ করার পরবর্তী সময়ে এই তরুণী ট্রমাটাইজ হয়ে যায় বা একটা আতঙ্কের মধ্যে ছিল এবং তারই মাঝে অর্থাৎ ঘটনার পরবর্তী সময়ে তরুণীকে ফোন করে বিভিন্ন দফাতে তার কাছে টাকা ডিমান্ড করতে থাকে বা ব্ল্যাকমেল করতে থাকেন ওই যুবক। তারপরে এই তরুণী জুলাই মাসের 14 তারিখ গিয়ে নেতাজি নগর থানাতে লিখিত অভিযোগ করেন ওই যুবকের বিরুদ্ধে বা দীপনারায়ণ ভট্টাচার্যের বিরুদ্ধে। তারপরেই তদন্ত শুরু করা হয়। প্রথমে জানিয়ে রাখবো যে এটি এসএসডি ডিভিশনের নেতাজি নগর থানার মামলা। তবে উইমেন্স পাটুলি থানার যে মহিলা থানা রয়েছে, তাদের যে মহিলা অফিসার যারা রয়েছে তাদেরকে এই তদন্তের ক্ষেত্রে ইনভলভ করা হয়েছে ডিসি এসএসডি তরফে। সেক্ষেত্রে দীপকে গতকাল গ্রেপ্তার করা, কারণ জুলাই মাসের 14 তারিখ এফআইআর হওয়ার পরে থেকে কিন্তু এই যুবক কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে এবং নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। কারণ আরও বিস্তারিত তথ্য তারা পেতে চাইছেন। সেক্ষেত্রে মার্চ মাসে তারা যখন প্রথম সাক্ষাতে যে ধর্ষণের অভিযোগ উঠছে, এর আগে যখন তারা ফোনে কথা বলতে কোনো প্রলোভন দেখানো হয়েছিল কিনা, কারণ হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন মেসেঞ্জার তাদের মধ্যে টেক্সট মেসেজে কথা হয়েছে, এর আগে কখনো টাকা এটা যে হুট করে একদিন হয়েছে তা নয়, দীর্ঘদিন ধরেই মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিল এই অভিযুক্তে। দেখো, অভিযোগকারিনী যে লিখিত অভিযোগ তাতে পুলিশকে তিনি যেটা জানিয়েছিলেন যে চলতি বছরের শুরুর দিকে দীপের সাথে তার সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়। এরপরে মেসেঞ্জারে তারা কথা বলতেন এবং তারপরে তাদের ফোন নাম্বার শেয়ার দেওয়া নেওয়া হয়। তারপর হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ হয়, তারপরে তারা ফোনে কথা বলতেন। আস্তে আস্তে বন্ধুত্ব বাড়ে এবং তারা একদিন মার্চ মাসে গিয়ে তারা দেখা করেন এবং যেদিন দেখা করেন সেদিনই এই তরুণীকে বা যুবতীকে গঙ্গায় যে নৌকো থাকে সেই নৌকোতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এমনটাই অভিযোগ। এবং ধর্ষণের পর থেকে ট্রমাটাইজ হয়ে যান ওই যুবতী এবং তারপরেই তার কাছ থেকে তাকে ফোন করে বিভিন্ন সময় তাকে টাকা ডিমান্ড করতেন, টাকা চাইতেন, ভয় দেখাতেন, এমনই কিন্তু অভিযোগ। এবং তারপরে জুলাই মাসে গিয়ে যুবকের বিরুদ্ধে কিন্তু লিখিত ফেসবুকে আলাপের পর অল্প অল্প করে এক্সটর্শন। এই কেসের সবচেয়ে বিশেষত্ব সেটা হচ্ছে যে প্রথম মিটিং এবং ডেট অফ অকারেন্স সেদিনই। দীর্ঘদিন ধরে করে তারপর আউটবাস্ট করে সে থানায় গেছে একা। থানা তারপর ট্র্যাক করেছে, তারপর অ্যারেস্ট হয়েছে। এক্সটর্শনের অভিযোগটা হচ্ছে যে হেল্প চায়। প্রথমে আমাকে 2000 টাকা দাও, 5000 টাকা দাও, আমার এটা লাগবে, এবং নিজেকে একজন আর্মি ম্যান হিসেবে পরিচয় দিয়েছে। কিন্তু সে করে হচ্ছে এনসিসি। আপাতত 3 তারিখ অবধি দিয়েছে। আদিবাসী তরুণীকে ধর্ষণে 10 বছর জেল, অপহরণ করে ধর্ষণে 10 বছরের কারাদণ্ড, দোষীর জেল সহ 5000 টাকা জরিমানা। কারাদণ্ডের নির্দেশ আলিপুরদুয়ার আদালতে। 2023-এর ঘটনায় 90 দিনেই চার্জশিট পুলিশের। পুলিশ 90 ডেজের মধ্যে পুলিশের ইনভেস্টিগেশন কমপ্লিট করলো। করার পরে লোয়ার কোর্ট থেকে আমাদের আপার কোর্টে আসলো। 12/2/2025 চার্জ ফ্রেম হলো। 8/4/2025 আমাদের সাক্ষী মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। 10খানা সাক্ষী অল টুগেদার এক্সামিনেশন হয়েছে। হাইস্ট পানিশমেন্ট চেয়েছিলাম, অর্থাৎ লাইফ টাইম চেয়েছিলাম, কিন্তু তার পরিবারের দিকে কনসিডার করে কোর্ট 10 বছরের জেল, অল টুগেদার রিগোরাস ইমপ্রিজনমেন্ট, 5000 টাকা ফাইন, অনাদায় আরও 4 মাসের জেল। ভিকটিম কম্পেনসেশন 2 লাখ টাকা দেওয়া হয়েছে, যেটা গভর্নমেন্ট ভিকটিমকে পেমেন্ট করবে।
প্রথমে আমাদের কাছে একটা কিডন্যাপিং এর কেস আসে, খুঁজে যখন পাই তারপরে দেখা যাচ্ছে যে ওকে কিডন্যাপ করে তাকে রেপ করা হয়েছিল। যে অভিযুক্ত এনামুল হক 26/7 10 বছরের সশ্রম কারাদণ্ড। পড়ুয়াদের এআইডিএসও সমাবেশে নিয়ে যাওয়ার চেষ্টা। আগামীকাল কলকাতায় এআইডিএসও সমাবেশ, ছাত্রদের জোর করে সমাবেশে নিয়ে যাওয়ার চেষ্টা। বাগডোগরার গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের সামনের ছবি দেখুন, ব্যাপক উত্তেজনা। আমি এআইডিএস স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে বাচ্চাদেরকে নিয়ে যাবে কোথায় নিয়ে গেছো স্কুল কর্তৃপক্ষকে না জানিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, অভিভাবকদেরও জানানো হয়নি বলে অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেখো একেবারে আগামীকাল কলকাতার কলেজ স্টোরে এআইডিএসওর ছাত্র সমাবেশ রয়েছে, আর এই সমাবেশে মূলত বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে। এমনই ঘটনা চোখ মিলল একেবারে বাগডোগরাতে, যেখানে প্রায় বেশ কিছু শিক্ষার্থীদের বা স্কুলের সামনে আসতে বলা হয় সংগঠনের পক্ষ থেকে। যদিও সেই সময় শিক্ষকরা দেখে পেলেন একেবারে স্কুল ড্রেসে শিক্ষার্থীরা কেন, রবিবারের দিন শিক্ষার্থীরা কেন স্কুল ড্রেসের মধ্যে ঘুরছে, এবং তাদেরকে জিজ্ঞাসা করা হলে তাদের মুখ থেকে গোটা বিষয়টি পরিষ্কার আছে। স্কুল শিক্ষকরাই কিন্তু কলকাতা নিয়ে যাচ্ছে, কিন্তু স্কুল শিক্ষক কর্তৃপক্ষের কাছে এ ধরনের কোনো নির্দেশিকা নেই। এবং গোটা ঘটনায় যখন পুরো বিষয়টি খোলসা আসে, তারপরে জানতে পারা যায় যে এআইডিএসও এই শিক্ষার্থীদের নিয়ে কলকাতায় নিয়ে যাচ্ছে, যার কিন্তু কোনো অনুমতি স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবকদের কাছ থেকে নেয়নি এই সংগঠনের সদস্যরা। গোটা ঘটনায় কিন্তু স্থানীয়দের সঙ্গে এবং শিক্ষকদের সঙ্গে এই সংগঠনের মধ্যে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3 জন এআইডিএসও কর্মীকে আটক করে। তাদের কাছ থেকে কোনো ধরনের লিখিত আবেদন কিন্তু পাওয়া যায়নি, এবং তারা পুরো ঘটনাটি অস্বীকার করে জানাচ্ছে যে শাসক দলের মদতে কিন্তু এভাবে ভেঙে ফেলা হয়েছে, যাতে কোনোভাবে না নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনা লিখিত আমি এআইডিএস স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে বাচ্চাদেরকে নিয়ে যাবে কোথায় নিয়ে গেছো এআইডিএস একটা ছাত্র সংগঠন, ওদের র্যালিতে পার্টিসিপেট করার জন্য উইদাউট পারমিশন, উইদাউট ইনফরমেশন ওরা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, আর বিশেষ করে আদিবাসী বাচ্চাদের ধরেছে। আমরা জানি না যে কে কোথায় কাকে নিয়ে যাচ্ছে। গার্জেনরা তো বুঝতেছে স্কুল থেকে নিয়ে যাচ্ছে, কেন ওরা বলেছে বাড়িতে গিয়ে যে আমরা স্কুলের টিচার। মাইনার সব 14 বছরের নিচের বাচ্চা। আমরা স্কুল গেটে দাঁড়িয়েছি, প্রত্যেকটা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, এলাকায় প্রচার করেছি। প্রচার করার মধ্য দিয়ে যে গার্জিয়ানরা মনে করেছে, যে স্টুডেন্টরা মনে করেছে যে না এইখানে আমাদের দাবি দাবা নিয়ে আমাদের আওয়াজ তুলতে হবে, আমাদের যেতে হবে, তারা কিন্তু সেখানে যাচ্ছে, অংশগ্রহণ করছে ইচ্ছাকৃতভাবেই। এটা হলো করিয়েছে এই ঘটনাটা, কারণ আজকে রবিবার, স্কুল বন্ধ। শাসক দলের মদতপৃষ্ট কিছু মানুষজন যারা হলো এটাকে ইচ্ছাকৃতভাবে যাতে কন্ট্রোল করা যায়, ভঙ্গ করা যায়, তার জন্য এই চক্রান্তটা করছে। ফের মামলার জটে এসএসসির নয়া নিয়োগ পরীক্ষায় প্রশ্ন উঠছে। তার কারণ এসএসসি তালিকা অযোগ্য 1806 জন এবার আদালতে যাওয়ার ভাবনা নিচ্ছেন। কোন যুক্তিতে অযোগ্যদের তালিকা? প্রশ্ন, অযোগ্য তালিকায় থাকা এই অযোগ্যদের যাদের নাম রয়েছে তাদের। কথা বলবো, অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, গতকাল স্কুল সার্ভিস কমিশন যে 1806 জনের তালিকা দুটো দফায় বার করেছে মাঝরাত পর্যন্ত, সেখানে অনেক অযোগ্য এই প্রশ্ন তুলছে যে কয়েক সপ্তাহ আগেও যাদের ইতিমধ্যেই এসএসসি নতুন পরীক্ষার জন্য বিবেচিত হলো, যাদের ফর্ম ফিল আপ করতে দেওয়া হলো, যাদের অ্যাডমিট কার্ড দেওয়া হলো, কি এমন হলো এই কয়েক সপ্তাহের ব্যবধানে তাদেরকে দাগি তালিকা ফেলে দেওয়া হলো। এবং এসএসসি যেভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত তাদের দুরকম কেন হচ্ছে, এই পুরো বিষয়টা প্রশ্ন তুলেই তারা ফের
হাইকোর্টের দ্বারস্থ হতে পারে বা সুপ্রিম কোর্টেও যেতে পারে, এমন একটা বার্তা তারা ইতিমধ্যেই দিয়েছে। এবং তাই সামনে কাল সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে আরও এক দফা এজলাসের লড়াই হতে পারে এসএসসি মামলাকে ঘিরে, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে যারা পরীক্ষার্থী ছিল 2016 সালে, তাদের যে যুক্তি ছিল যে কন্টেম্প মামলা ছিল যা সুপ্রিম কোর্টে পেন্ডিং, সেই মামলা শুনানিও আগামী সপ্তাহে রয়েছে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে। এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে পুরো নতুন করে এই প্রক্রিয়াটি হচ্ছে, অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী পরীক্ষা, যেখানে প্রায় 35,000 শূন্য পদে নিয়োগ হবে। পুরনো পদ যেটা বাতিল হয়েছে সেটা সংখ্যাটা 18,000, সেটা প্রায় ডবল করা হয়েছে। কিন্তু যেভাবে দাগিদের অর্থাৎ আয়ের আগে যখন হাইকোর্টের নির্দেশে তালিকা বের হয়, সেই তালিকায় নাম না থাকা, নতুন করে এই তালিকায় নাম জুড়ছে, এই পুরো বিষয়টা কোথাও একটা নতুন করে আইনি লড়াইয়ের বা এজলাসের লড়াইয়ের একটা ইঙ্গিত দিচ্ছে। এবং একই সঙ্গে যারা কালকে দাগি বা টেন্টের তালিকায় এসছেন তারাই প্রশ্ন তুলছেন, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে রয়েছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরও অনেকে, অর্থাৎ যারা দাগি হয়েছেন তারা বলছেন আমরা যদি দাগি হই, এই যারা যোগ্য বলে দাবি করছে, মামলা মোকদ্দমা করছে, তাদেরও অনেকে দাগি, তাদের কাছে প্রমাণ রয়েছে। কাজে সব মিলে বিষয়টা একটা জগা খিচুড়ির জায়গায় চলে যাচ্ছে। এই মেস পরিস্থিতিটার মধ্যে সুপ্রিম কোর্ট নতুন করে হস্তক্ষেপ করে কিনা সেটা দেখার। রুমেলা, এই যে অযোগ্যদের তালিকা, সেই অযোগ্যদের তালিকায় কাউন্সিলর রয়েছেন, নেতা রয়েছেন, জেলা সভাধিপতি রয়েছেন। অযোগ্য তালিকায় কাউন্সিলর নেতার নাম, পানিহাটির টিএমসি বিধায়কের বৌমার নাম রয়েছে অযোগ্য তালিকায়। এসএসসি তালিকায় নাম তৃণমূল বিধায়কের বৌমা শম্পা ঘোষের। ল উইল টেক ইট ওন কোর্স। কে হতে পারে কে হতে পারে না, আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে। ল উইল টেক ইট ওন কোর্স। সত্য বেরিয়ে যাবে। নাম যখন বেরিয়েছে শম্পা ঘোষের, আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে। আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই বেরোবে। এই তালিকায় নাম রয়েছে রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। তালিকায় 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষের নাম অযোগ্য তালিকায় নাম রয়েছে তার। তিনি একটি স্কুলে শিক্ষকতা করেন। 2022 সালের ডিসেম্বর মাসে প্রথম একটা তালিকা বেরোয়, সেখানে আমার নাম ছিল। আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই লিস্ট দিয়েছিল, সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায়। যদি টেন্টেটিভ হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হলো, আমার অ্যাডমিট কার্ড কেন এলো। আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি। দেখা যাক বিচারে, আশা করি সঠিক তথ্যটাই উঠে আসবে। কুহেলি ঘোষের পর এবার আসে পিংলার অঞ্চল সভাপতি অজয় মাঝির কথায়। অযোগ্য তালিকায় নাম রয়েছে তাঁরও। আমি নিজের শিক্ষকতার জীবনে মাপকাঠিতে আমি কোন রকম অযোগ্য নই। আমার চিন্তা ভাবনা বা আমার শিক্ষার অনুযায়ী আমি এটুকু দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমি যথোপযুক্ত শিক্ষা প্রদান করেছি, সে জায়গাতে কোনো ঘাটতি নেই। এবার এসএসসি কেন, কিভাবে, কি করছে তার আইনি প্রক্রিয়া আলোচনার জায়গা আছে। এই জায়গাতে আমি আরো বিশেষ কিছু বলছি না। অযোগ্য তালিকায় ইসলামপুরের বিজেপি নেতার ভাইয়ের নামও রয়েছে লিস্টে। বিজেপি নেতা অসীম কুমার মৃধার ভাই অনুপ কুমারের নাম। অনুপ কুমারের দাদা জেলা বিজেপির সহ সভাপতি। ইসলামপুরের ধনতলা হাই স্কুলের শিক্ষক ছিলেন অনুপ কুমার। কিভাবে যোগ্যতা যাচাই, প্রশ্ন অনুপ কুমার মৃধার। খুবই দুর্ভাগ্যজনক যদি এরকম কথা থাকে। আর আমি একটাই কথা বলি, তৃণমূল না বিজেপিকে চেনে, না সিপিএমকে চেনে, না কংগ্রেস চেনে। ওরা চেনে শুধু টাকাকে। যে টাকা দিবে তাদেরকে ওরা চাকরি দেবে। এদের এখানে কোনো যোগ্যর কোনো এখানে অধিকার নেই। এখানে অযোগ্য তালিকায় বীরভূমের বিজেপি নেতার স্ত্রী। তালিকায় জেলা বিজেপির কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রীর নাম। তালিকায় বিজেপি নেতার স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম। লক্ষ্মী শ্বশুর বিশ্ব হিন্দু পরিষদের প্রচারক। লক্ষ্মী রামপুরহাটের কুসুম্বা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তালিকায় স্ত্রীর নাম থাকায় চক্রান্ত বলে তো বিজেপি নেতা। বিষয়টা ওরা একদম ঘটালা করে দিয়েছে, রাজনৈতিক কারণে দিয়েছে। নম্বর পেয়েছে, যা বিষয় আছে তাতে নাম আসার কথা নয়, চক্রান্ত হয়েছে। ওই যে লিস্ট বার করেছে, ওই লিস্টের
মধ্যে অনেক চক্রান্ত আছে। সেই নম্বরে ওই লিস্টে নাম থাকার কথা নয়, টোটাল ডেটা দেখিয়ে বলবো। আর এই যে স্কুল সার্ভিস কমিশনের লিস্ট তা প্রকাশের পরই তুঙ্গে রাজনৈতিক চর্চা। এবার চাকরি বিক্রি করা নেতাদের নাম প্রকাশ করা হোক, তৃণমূলকে তোপ দেখে দাবি সুকান্ত। অন্যদিকে শুভেন্দু অধিকারীর নাম করে পাল্টা তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এইটা অযোগ্যদের সম্পূর্ণ তালিকা নয়, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের। পাল্টা বিজেপিকে তোপ কুণাল ঘোষের। এই বোধোদয় যদি আগেই হতো তাহলে তো যারা যোগ্য তাদের তো কোনো পরীক্ষা দিতে হতো না। গাধা জল খায় ঘোলা করে খায় নাকি? এর মধ্যেও কোনো দূর অভিসন্ধি আছে? নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে, যাদেরকে টেন্টেড বলা হচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও একটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল। জেলায় জেলায় পাবলিশ করুন, না করতে পারলে আমাদেরকে দিন। পোস্টার করে করে বড় বড় কাট আউট সহ সেই তৃণমূল নেতাদের কর্মকাণ্ড বাংলার জনগণের সামনে তুলে ধরবো, আপনাদের সামনে তুলে ধরবো। সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোকের মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। শুধু তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছিল, সব শুভেন্দু অধিকারী অভ্যাসে করিয়েছিল। দুটো মেদিনীপুর আর বাঁকুড়া, এবার সবচেয়ে বেশি ওইখান থেকে এসছে। দেখুন, রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই ভাই। হিম্মত থাকে, শিরদাঁড়া সোজা থাকলে যান সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে বলুন এই লিস্ট বোগাস, বা এই লিস্টে অযোগ্য বলে যারা বলেছে তারা অযোগ্য নয়, যা আছে সব কোর্টে হবে। এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয়, সংখ্যা এটা নয়, সেটা প্রত্যেকের জানা। তবে সরকার এই তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে, তাতে একটা আইনি শিলমোহর সরকার নিজেই লাগিয়ে দিল। এবং এই সরকার চাকরি চুরি করেছে, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আজকে হলফনামা দিয়ে সেটাই তারা জানিয়ে দিল। কোথাও না কোথাও কিছু অনিয়ম হয়েছে, সেই কারণেই কয়েকজন জেলে আছেন, কিন্তু তার সঙ্গে রাজনীতি বা দলের কোনো সম্পর্ক নেই। আজ যারা বড় বড় কথা বলছে বিজেপি, তাদের ব্যাপম কেলেঙ্কারি, এতজনের মৃত্যু, তদন্ত চলাকালীন রহস্য মৃত্যু। আর সিপিএম এর জমানায় কম্পিউটারটি ছিল না, ডিজিটাল ছিল না বলে ফুল টাইমার কমরেডের বাড়ি মানেই সরকারি চাকরি, শিক্ষক শিক্ষিকার চাকরি, এগুলো কেউ ভুলে যায়নি। জীবনের অ্যাকাউন্টে ৭৫ অযোগ্যর টাকা, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও চাকরি, টাকা ফেরত চেয়ে চাপ আসতেই চাকরির ব্যবস্থা। এসপি সিনহার সাহায্যে কয়েকজনের চাকরি, আর চাকরি সুনিশ্চিত করতে প্রার্থী পিছু ৫ থেকে ৭ লক্ষ টাকা। মিডলম্যান প্রসন্ন রায়ের মাধ্যমে নগদে টাকা লেনদেন, আদালতে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। জীবনের অ্যাকাউন্টে ৭৫ অযোগ্যর টাকা। কথা বলবো, অমিত সরকার রয়েছেন সঙ্গে। অমিত, যে টাকায় তার জীবন সুরক্ষিত করতে চেয়েছিলেন, সেই ৭৫ জনের টাকা শুধু কি জীবনের অ্যাকাউন্টেই ঢুকেছে, নাকি তা ভাগবাটোয়ারাও হয়েছে বিভিন্ন জনের মধ্যে? দেখো, সেই টাকা বিভিন্ন জনের মধ্যে ভাগ হয়েছে, কারণ জীবন শাহ এজেন্ট হিসেবে এলাকায় কাজ করতেন এবং তিনি চাকরি প্রার্থীদের কাছে চাকরি দেওয়ার নাম করে বা চাকরি বিক্রির টাকা তার কাছে এসেছিল। সেই টাকা চাকরি প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করার জন্য যারা কলকাতার এসএসসির কর্তা হিসেবে যারা যুক্ত ছিলেন বা এসএসসি নিয়োগকর্তা হিসেবে যারা ছিলেন, যেমন এসপি সিনহা উপদেষ্টা কমিটির মাথায় তিনি ছিলেন, তার কাছেও সে টাকা ভাগ দিয়েছিল। এমনকি মিডলম্যান প্রসন্ন রায়, তার কাছেও টাকার ভাগ দিয়েছিল। সেক্ষেত্রে মিডলম্যান প্রসন্ন রায়ের হাত ধরে যাদের চাকরি সুনিশ্চিত করতে পেরেছিল, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর 2018 সালের ডিসেম্বর মাসে 2016 সালে এসএসসির নিয়োগে যে প্যানেল, তার মেয়াদ কিন্তু মেয়াদ ছিল হচ্ছে 2018 সালের ডিসেম্বর মাস পর্যন্ত। সে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যখন চাকরি যারা পাননি, কিন্তু টাকা দিয়েছিলেন চাকরি পাবার আশাতে জীবন শাহকে, তখন 2019 সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে এসপি সিনহাকে ধরে বেশ কয়েকজন অযোগ্য চাকরি প্রার্থী চাকরির ব্যবস্থা বা বন্দোবস্ত করেছেন জীবন শাহ, এবং বাকিদের কিন্তু তিনি চাকরি ব্যবস্থা করে উঠতে পারেননি। সেক্ষেত্রে ৭৫ জনের তালিকা পাঠানো হয়েছিল। এখনো পর্যন্ত ইডি দাবি করছে যে তাদের কাছে যে তথ্য প্রমাণ এসছে, ৭৫ জন অযোগ্য চাকরি প্রার্থী চাকরি পাওয়ার আশাতে জীবন শাহকে টাকা দিয়েছিলেন। বেশ।